আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা করবো হচ্ছে হলো আয়োনাইজেশন পোটেনশিয়াল, রাদার আমি এটাকে বলবো আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল মানে তো এনার্জি, তাই না? এনার্জি পার ইউনিট কী ছিল? এনার্জি পার ইউনিট চার্জ, তাই ছিল না? তো দেখা যাক আমরা এই দুটোকে রিলেট করতে পারি কি না, নাকি এটা আলাদা ওটা আলাদা। ঠিক আছে, ওকে। সো আয়োনাইজেশন এনার্জির আগে আমরা ডেফিনেশনটা লিখতে হবে। অ্যান্ড রিমেম্বার দিস ডেফিনেশন ইজ সুপার ইম্পর্ট্যান্ট। অ্যাটমিক রেডিয়াসের ডেফিনেশন তো আমি করাইনি, তার মানে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, বাট এটার ডেফিনেশন ভেরি ইম্পর্ট্যান্ট। তিনটে ডেফিনেশন আমাদের কাছে এই চ্যাপ্টারে ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। এই তিনটে ডেফিনেশন একদম গাঁতিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো সোজা কথা। হ্যাঁ, কি হট বল। ঠিক আছে, কিন্তু বাট সেই অর্থে ওটাকে কোনো স্ট্রেস দিইনি, দিয়েছিলাম? প্রশ্ন লিখে যেত। হ্যাঁ, ও অনলাইন ক্লাসে করানো আছে, ও দেখে নিয়েছি আগের বছরে। আচ্ছা, এটার আগে এটা লিখে নাও, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু remove the most loosely bound electron. Minimum amount of energy required to remove the most loosely bound electron, most loosely bound electron from, to remove most loosely bound electron from an isolated neutral gaseous atom. Isolated neutral gaseous atom. ঠিক আছে, তাহলে কি থাকলো ডেফিনেশনটা? ফার্স্ট হলো মিনিমাম amount of energy required to remove most কি, এটা ইম্পর্টেন্ট এই কথাটা, মোস্ট লুজলি বাউন্ড electron from isolated neutral gaseous atom। ঠিক আছে, প্রতিটা লাইন আমি যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলো আগে ভালো করে বোঝো। ফার্স্টে হলো এনার্জি, আমি বলেছিলাম এটা এনার্জি, তো এটা এনার্জি। ঠিক আছে, কটা ইলেকট্রনকে বার করছে? একটা ইলেকট্রনকে, ইলেকট্রনস তো বলেনি, একটা ইলেকট্রনকে বার করছে, তার মানে এনার্জি রিকোয়ার্ড পার ইলেকট্রন, তাই তো? তার মানে ওয়ার্ক রিকোয়ার্ড পার ইলেকট্রন, তাহলে ওয়ার্ক রিকোয়ার্ড পার ইউনিট চার্জ, তাহলে হয়ে গেল না পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু W/Q। তো ব্যাপারটা কিন্তু সেমই, আলাদা কিছু না, এটা এনার্জি এটা চার্জ। তার মানে কতটা এনার্জি লাগবে তোমার একটা ইলেকট্রনকে বার করে নিতে, বুঝতে পেরেছিস তো? একটা ইলেকট্রনকে আমি বার করে নেবো, আমার কতটা এনার্জি লাগবে, ক্লিয়ার? কোথা থেকে বার করব? মোস্ট লুজলি বাউন্ড কোনটা থাকবে? যেটা নিউক্লিয়াসের থেকে সব থেকে দূরে থাকবে। হ্যাঁ, আমার কাছে সব থেকে দূরে মানে ভ্যালেন্স সেল, কী প্রজ্ঞান, তাই তো? সব থেকে দূরে মানে ভ্যালেন্স সেল, তো ভ্যালেন্স সেলে রয়েছে, সেই ইলেকট্রনটাকে বের করে। ভ্যালেন্স সেলে দুটোও থাকতে পারে, মনে রাখবে দুটোর মধ্যে অনেক সময়তে দুটোই যে একসাথে বেরোবে এমন কোনো কথা নেই, প্রথমে একটা বেরোবে। ওই যে প্রথমে একটা বেরোবে ওটার জন্য এটা ডেফিনিশনটা দেওয়া,
তারপরেরটার জন্য না, মনে রাখবে ফার্স্টেরটার জন্য ডেফিনেশন দেওয়া। তাই জন্য পরবর্তীকালে তোমরা এটাকে পড়বে হলো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এটা বলে দেবে এই কথাটা, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, তার মানে একটা ইলেকট্রন বার করার জন্য ফার্স্টেরটা। সেকেন্ডেরটা যখন বার করতে হবে কষ্ট হবে, কেন বলো তো? ধরো ম্যাগনেসিয়াম কটা প্রোটন আছে? 12টা, ইলেকট্রন 12টা, একটা বের করে নিলে, তাহলে এবার 12টা প্রোটন 11টা ইলেকট্রন, একদম টেনে ধরে আছে, অ্যাট্রাকশন বাড়বে। এবার কিন্তু তুই টানতে পারবি না, তাহলে প্রথম ইলেকট্রনটা যতটা এনার্জি লেগেছিল বের করতে, সেকেন্ড ইলেকট্রন বের করতে আরও বেশি এনার্জি লাগবে, তার মানে কিন্তু দুটো সেম হচ্ছে না। তাই জন্য ডেফিনেশন এই জন্য বলে দেয় মোস্ট লুজলি বাউন্ড, আর পরবর্তীকালে এটা কি বলবে? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সো দ্যাট বলে দিচ্ছে ফার্স্ট ইলেকট্রনটাই বার করবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তো আমাকে প্রথম কথা এই ডেফিনেশনটা কিন্তু আইসিএসসি বোর্ডের জন্য অ্যাটলিস্ট ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের মুখস্থ করতে হয়। সিবিএসসির ক্ষেত্রে এটা এখন নেই, বাট 11-এ আছে, ঠিক আছে? তো এখন যে অবস্থা, এখন তো 11টা পড়ে নেওয়াটাই বেটার আমার মনে হয়, কারণ কি 10-এর পরীক্ষা তো কবে হবে কবে হবে না, কোনো বছর নাও হতে পারে। সিবিএসসিতে এমনিও ক্লাস 10-এর পরীক্ষার কোনো ভ্যালু নেই, ইভেন ইফ ইউ ফেল ইউ হ্যাভ টু বি প্রমোটেড, ঠিক আছে? এরকম করা। সো এনিহাউ দিস ইজ আওয়ার ডেফিনেশন বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এবার একটা জিনিস বাকি আছে, বোঝা যায়নি এখনো পুরো, আইসোলেটেড, নিউট্রাল, গ্যাসিয়াস। এই কথাটা কেন বলা হলো? যদি কোনো এলিমেন্ট অ্যাটম যদি সলিড হতো, সলিড মানে কি? সব থেকে লো এনার্জি স্টেট, লিকুইড আরেকটু বেশি এনার্জি স্টেট, হ্যাঁ, আর গ্যাস হাই এনার্জি স্টেট, এদিক ওদিক উড়ে বেড়ায়, তোর মতো তো? হ্যাঁ ঠিক। তো আইসোলেটেড, নিউট্রাল, গ্যাসিয়াস। এবার আমি কি আছি? গ্যাসিয়াস মানে হাই এনার্জি স্টেট, তার মানে আমি যখন আয়নাইজেশন এনার্জি কতটা এনার্জি লাগবে সেটা যখন ক্যালকুলেট করব, আমি কী ক্যালকুলেট করব? সবসময় গ্যাসিয়াস স্টেটেই ক্যালকুলেট করব, নাহলে একজনের জন্য সলিডে করলাম আর একজনের জন্য গ্যাসে করলাম, তাহলে ক্যালকুলেশনটা ফেয়ার হচ্ছে না, তাই তো? তাই জন্য দুজনের জন্য আমি গ্যাসে করব। নেক্সট হচ্ছে আইসোলেটেড মানে কি? দেখো, ধরো অক্সিজেন তো এখানে ও হিসেবে থাকে না, কী হিসেবে থাকে? O2 হিসেবে থাকে। তাহলে অক্সিজেনের থেকে যদি তুই ইলেকট্রন বার করতে চাস একটা, ঠিক আছে, জেনারেলি অক্সিজেন দিতে চাইবে না, বাট ধর দিল, ঠিক আছে, একটা দুটো কেসে দেয়, ঠিক আছে, তো দিল। তো এই যে তুই বার করতে হবে, একটা এনার্জি লাগবে, তো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। এবার তুই পাচ্ছিস না তো তুই তো পাচ্ছিস O2, তোকে প্রথমে O2 থেকে ভেঙে, O2 কীভাবে থাকছে? এইভাবে থাকছে O2, ডবল বন্ড। প্রথমে তোকে এনার্জি দিয়ে এটাকে ভাঙতে হবে, তারপরে তোকে একটা ইলেকট্রন বার করতে হবে। তাহলে তোর টোটাল ক্যালকুলেশনে কী চলে আসবে? অ্যাকচুয়ালি আয়নাইজেশন এনার্জি তো আসবেই, সাথেই বন্ড ভাঙতে যে এনার্জি লাগছে, এটাকে বলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই এনার্জিটাও এক্সট্রা চলে আসবে। কিন্তু এই এনার্জিটা আসার কথা ছিল না। আমার আয়নাইজেশন এনার্জিতে শুধুমাত্র ইলেকট্রন বের করার এনার্জি চাই, আর কিন্তু আমার কিছু চাই না। অর্থাৎ তাই জন্য এটাও ডিফাইন করে দিল, তুমি আগে ভেঙে নেবে, তারপরে যেটা পড়ে আছে সেটার থেকে আয়নাইজেশন এনার্জি ক্যালকুলেট করবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? আরেকটা আছে নিউট্রাল কথাটা অ্যাকচুয়ালি আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। কে কোথায়? দেখো, ম্যাগনেসিয়াম যখন নিয়েছো তখন ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন বাদ দিলে প্রথমে, তারপরে যেটা পড়ে আছে ওটা কি? ওটা তো ম্যাগনেসিয়াম প্লাস। এই ডেফিনেশনটা ওর থেকে ইলেকট্রন বার করাটাকে ডিফাইন করে না, তাই জন্য নিউট্রাল বলে দিয়েছে। যখন এমজি আছে তখন একটা ইলেকট্রন বার করতে যতটা এনার্জি লাগবে ওটা হলো আয়নাইজেশন পোটেনশিয়াল। যখন এমজি প্লাস হয়ে গেছে তারপরে আর একটা ইলেকট্রন কি বার করতে কত লাগবে, ওটা এই আয়নাইজেশন পোটেনশিয়াল নয়, ওটা সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে? ওটা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। বোঝা গেছে? তো একটা ডেফিনেশনে এতটা জিনিস ছিল, তাই জন্য এই ডেফিনেশনটা এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এতটা কেউ বোঝে না, আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তাদের এটা বোঝাটা খুব জরুরি, কারণ এইটা যদি ক্লিয়ার হয় বাকি সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আয়নাইজেশন পোটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করে? কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডেন্স মোটামুটি সেম, তো ওগুলো নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই, ঠিক আছে? ফ্যাক্টরস লেখো, ফ্যাক্টরস, আরে আগে ফ্যাক্টরস লেখ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং আইই, তাই তো? আয়নাইজেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? ওকে, নাম্বার 1, নাম্বার অফ শেলস, ঠিক আছে? নাম্বার 2 কি আছে? কি হবে? হ্যাঁ, নিউক্লিয়ার চার্জ চলেগা। বেসিক্যালি এই দুটোর উপরেই ডিপেন্ড করে সব কিছু বেসিক্যালি
এই দুটোর উপর ডিপেন্ড করে অ্যাটমিক সাইজ এসেছিল। অনেক জায়গায় দেখবে এখানে নিউক্লিয়ার চার্জ না লিখে ডাইরেক্ট অ্যাটমিক সাইজ লিখেছে, ঠিক আছে, হয়তো লেখা আছে বইতে অ্যাটমিক সাইজ, সো ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার, একদমই ম্যাটার করছে না। এখানে দেখি কী কী ফ্যাক্টর, হয়তো অ্যাটমিক সাইজ আর নিউক্লিয়ার চার্জ, এই শেলসটা না লিখে অ্যাটমিক সাইজ লিখেছে, ঠিক আছে। তো এখানে এটাকে তুমি লিখতে পারো অ্যাটমিক সাইজ, অথবা আর একটা পয়েন্টও দিয়ে দিতে পারো অ্যাটমিক সাইজ, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, যা ভালো লাগে। এবার দেখি অ্যাক্রস পিরিয়ড কি হয়। অ্যাক্রস পিরিয়ড কী হবে? যত পিরিয়ডের ওদিকে যাচ্ছ, কী কী বাড়ছে আগে দেখো, তাহলে বেরিয়ে যাবে, তাই না? ইয়ে বলো, প্রিয়াংশু বলো, অ্যাক্রস পিরিয়ডে কী বাড়ছে? নিউক্লিয়ার চার্জ কি বাড়ছে? হ্যাঁ, বাড়ছে, গুড। সো নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তোমরা আমার মতো এরকম অ্যারো দেবে না, পুরো লিখবে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, নিউক্লিয়ার চার্জ বাড়ছে অ্যাক্রস দ্য পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, অ্যাটমিক সাইজ কি হয়? কমে। নিউক্লিয়ার চার্জ যখন বাড়ে, অ্যাটমিক সাইজ যখন কমে, ঠিক আছে, তখন অ্যাট্রাকশান কি হয়? অ্যাট্রাকশান বাড়ে, তো বাড়া উচিত, তো অ্যাটমিক সাইজ কম, ডিস্টেন্স বেশি অ্যাট্রাকশান, তাহলে অ্যাট্রাকশান কার কার মধ্যে ওটা লিখতে হবে, বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন ইনক্রিজেস, ঠিক আছে, হয়ে গেল। সো আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস, আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস, যখন অ্যাট্রাকশন বেড়ে গেছে, অনেক বেশি কষ্ট করতে হবে ইলেকট্রনটা তুলতে গেলে, আয়নাইজেশন এনার্জি তাহলে বেড়ে যাবে। ফুল স্টপ মারো, অ্যাজ, না আয়নাইজেশন ফুল স্টপ মারো না, অ্যাজ লেখো, as more energy will be required to remove the most loosely bound electron from the atom. না, তাহলে তো সমস্যা মিটিয়ে যেত, হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 2তে লিখে রাখো, অ্যাজ নাম্বার অফ শেল ডাজ নট ইনক্রিজ অর ডিক্রিজ সো দেয়ার ইজ নো এফেক্ট, জাস্ট এটুকু লিখে রাখো, অ্যাজ নাম্বার অফ শেলস ডাজ নট ইনক্রিজ অর ডিক্রিজ সো দেয়ার ইজ নো এফেক্ট, মুছে দিলাম, ঠিক আছে, ওকে। ডাউন দ্য গ্রুপ, কি হবে নিউক্লিয়ার চার্জ? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, ঠিক আছে। নাম্বার 2, না নাম্বার 2তে লেখো নাম্বার অফ শেলস ইনক্রিজেস। নাম্বার 3তে লেখো ডিউ টু মোর এফেক্ট, মোর ডমিন্যান্ট এফেক্ট of number of, হ্যাঁ increase in number of shells লিখতে পারো, number of shells, size of atom increases, so attraction between nucleus and valence electron decreases, so ionization energy decreases. বোঝা গেছে? এবার একটা জিনিস আমাকে বলো, কোন এলিমেন্টটার, না কোন এলিমেন্ট পড়ে যাচ্ছি,
বাদিকে পিরিয়ডের মানে এই তো পিরিয়ড টেবিল ধরে নাও, পিরিয়ড টেবিলের বাদিকে আয়নাইজেশন এনার্জি বেশি থাকবে না ডান দিকে আয়নাইজেশন এনার্জি বেশি থাকবে? ভাবনা চিন্তা করে বলো। বাদিক থেকে যখন আমি ডান দিকের কথা বলছি, আমি কি পিরিয়ডের কথা বলছি না গ্রুপের কথা বলছি? পিরিয়ডের কথা বলছি, কারণ বাদিক থেকে ডান দিকে যখন যাই আই গো অ্যাক্রস রাদার দ্যান ডাউন, ঠিক তো? এদিকে যাচ্ছি, তাহলে পিরিয়ডের কথা বলছি। তো পিরিয়ডে আয়নাইজেশন এনার্জি বাড়ে না কমে? বাড়ে। তাহলে সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি কাদের থাকবে? কাদের? গ্রুপ 18। হ্যাঁ, নোবেল গ্যাস সব থেকে বেশি। তো আমি তো বললাম তো নিতেই পারবে না, তাই কেন নিতে পারে না? বেশি এনার্জি লাগে তাই জন্য নিতে পারে না, না নোবেল গ্যাসের। তা লিখে রাখো, অ্যাজ আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাজ আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড। এগুলো হয়ে গেছে তো? এ কি? আচ্ছা আচ্ছা, কমপ্লিট কর। হয়েছে? অ্যাজ আয়নাইজেশন, এবার বলি, অ্যাজ আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড, সো গ্রুপ 18 এলিমেন্টস উইল হ্যাভ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। সো গ্রুপ 18 এলিমেন্টস উইল হ্যাভ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। মানে গ্রুপগুলোর মধ্যে গ্রুপ 18, ঠিক আছে? হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, টেবিল। হলো? আচ্ছা, নেক্সট আমি কি বলবো? নেক্সট বলবো, এবার আমি দেখব ডাউন দ্য গ্রুপে কোন পিরিয়ড সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি থাকে। কোন পিরিয়ড যদি দেখো কোন পিরিয়ডের সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি থাকবে? 7 কোথায়? 7 তো নিচে। তো পিরিয়ড যখন বলছি তার মানে কি আমি উপর থেকে নিচে নামছি। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ নামছি। এবার গ্রুপে যত নিচে নামছিস কমছে না বাড়ছে? বসুন, বাড়ছে, আয়নাইজেশন এনার্জি বাড়ছে। তোমাকে ধরে দেওয়া উচিত দুটো, ইমিডিয়েট কমছে। তাহলে সব থেকে নিচের যে পিরিয়ডটা আছে ওটা আয়নাইজেশন এনার্জি সব থেকে কম। সেই পিরিয়ডটা কোনটা? পিরিয়ড 7। পিরিয়ড 7 হলো সব থেকে কম। তাহলে লেখো পিরিয়ড 7 হ্যাজ লিস্ট আয়নাইজেশন এনার্জি বিকজ ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস। ঠিক আছে? হয়েছে? এবার যদি আমাকে কেউ বলে সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি খুঁজতে হবে, তাহলে আমি কোথায় খুঁজবো? গ্রুপ 18-এ খুঁজবো। ঠিক আছে? আচ্ছা, এবার গ্রুপ 18ও তো উপর থেকে নিচে নামছে। হ্যাঁ, সব থেকে উপরে যেটা আছে ওটা হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। তো লিখে রাখো, হিলিয়াম হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি। হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল একটা। রনিত, বুঝতে পারছিস তো? ওকে, ভেরি গুড। প্রসূন বুঝতে পারছে তো? তুই তো পাশে বসে আছিস। মাথা ঢুকছে তো প্রসূন? তোর তো বুদ্ধি আছে অনেক, বললি তো সেদিন। কালকে ভোট তো, আমি যাব না দিতে। হ্যাঁ, ওপেনলি বলছি। হ্যাঁ, না না, আমি তো নয় না, আমার তো তোমার তো কালকে তো অন্য টিচারে। আমি কোনো দেখো একটা নিয়ম আছে, কোনো এমপ্লয়িকে তুমি তার মানে ইলেকশানের দিনে ডাকতে পারো না। আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। কোনটা? না না না, ওটা কোনো ম্যাটার না। আমার একজন এমপ্লয়ি আছে, সে অনেক দূর থেকে আসে, তার ভোট নেই, তাকে আমি ডাকতে পারি এবং তাকে আমি ডাকছিও। হ্যাঁ, যাবে না মানে? জিজ্ঞেস করছি আজকে, ফোন করে রাত্রে জিজ্ঞেস করবি। আরে ভোট তো দিতে যাবে 2 মিনিট 4 মিনিট, কতক্ষণ লাগবে? হবে, ক্লাস হবে।
কিন্তু অনলাইনে হবে কালকের দিনটা। তুই কি করতে চাস, অফলাইন করতে চাস? হ্যাঁ হ্যাঁ, না না সেটা না না সেটা তো একদিনের জন্য বাবা, আমরা কি করবো বলো, এটা তো কিছু করার নেই। দেয়ার আর সার্টেন ইনস্ট্রুমেন্টস দ্যাট ইউ নিড টু ফলো। সে তো আমি নিজেই এগ্রি করি তোদের সাথে। হিউম্যান ইন্টারভেনশনকে কোনো টেকনোলজি পৃথিবীতে কোনোদিনও রিপ্লেস করতে পারবে না। তাহলে তো হিউম্যানের কবে পারবে, যখন হিউম্যান শেষ হয়ে যাবে, তাহলে হিউম্যানের এক্সিস্টেন্স শেষ করে দিতে হবে। এটা কোনোদিন পসিবল না, যতই চেষ্টা করো না কেন। আচ্ছা, আমরা তো সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি পেয়ে গেছি, সব থেকে কম খুঁজতে হলে কোথায় খুঁজবো? হ্যাঁ, পিরিয়ড 7 গ্রুপ 1। তাহলে সেখানে কি আছে একটু দেখো তো। হ্যাঁ, ফ্র্যাঙ্কিয়াম আছে, ঠিক আছে। এবার প্রবলেম হচ্ছে হলো ফ্র্যাঙ্কিয়াম ইজ রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে, তাই জন্য ওটাকে আমরা ধরবো না। না ধরে কেজিয়াম না সিজিয়াম বলে ওটাকে, সিজিয়াম লিখে রাখো, CAESIUM। সিজিয়াম হ্যাজ লিস্ট, CAESIUM। সিসিয়ামের কী হবে? লিস্ট আয়নাইজেশন এনার্জি, লিস্ট আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। CAESIUM। CS, ঠিক আছে। তুই চাইলে আসতে পারিস আমার এখানে, অসুবিধা নেই, বসুন, তোর জন্য খোলা আছে। কেন? আমি তোকে পাশে বসিয়ে অনলাইন ক্লাস করাবো, চিন্তা করছিস কেন? চল, আচ্ছা সিজিয়াম হলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, একটা সময় এরকম কোশ্চেন আসে যে মেটালস আর ভেরি গুড রিডিউসিং এজেন্টস, ঠিক আছে, দেখেছো কিনা এরকম কোশ্চেন? ডেফিনেটলি দেখা উচিত। তো মেটালস আর ভেরি গুড রিডিউসিং এজেন্ট, হোয়াই? ও সিজি আস লিখেছিস? মেটালস আর ভেরি গুড, হ্যাঁ, হোয়াই? কেন কেন দেখো, একটা মেটালকে এম ধরে নাও, ঠিক আছে, আমি আগে লিখে নিই তারপরে লিখো, টেনশন নিতে হবে না। মেটাল লুজেস 1 ইলেকট্রন, ঠিক আছে, ফর্মস মেটাল আয়ন, ঠিক আছে, হলো তো? তাহলে মেটাল কি করছে? লস করছে ইলেকট্রন। হ্যাঁ, তাহলে মেটালের কি হচ্ছে? হ্যাঁ, মেটালের অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে? হ্যাঁ, মেটালের অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে। অক্সিডেশন জানো তো? হ্যাঁ, তুমি জানো না বোধহয়, না? তুমি প্রজ্ঞান জানো? না জানলে বলবি, জানিস না, কী যায় মাথা তৈরি করে। অক্সিডেশন মানে হচ্ছে হলো লস অফ ইলেকট্রনস, ঠিক আছে। ইলেকট্রন হলো বাজে জিনিস, ইলেকট্রন যদি তুমি লুজ করো তাহলে তোমার অক্সিডেশন হবে, আর যদি ইলেকট্রন খাও তাহলে কী হবে? উল্টোটা রিডাকশান, ঠিক আছে। তো এই যে পার্টটা দেখছো, এটা কি হচ্ছে? অক্সিডেশন, ঠিক আছে। তাহলে মেটাল কি করে? ইলেকট্রন লুজ করে, তার মানে কেউ না কাউকে ইলেকট্রন দেয়, কেউ না কেউ তো ইলেকট্রন পায় মেটাল থেকে। সো মেটালস, সুপর্ণ বুঝতে পারছিস তো? ডোনেট ইলেকট্রনস টু আদার্স, দেয়ার বাই, তো অন্যরা যারা মেটাল থেকে ইলেকট্রন পায় তাদের কি হয়? ইলেকট্রন তো বাজে জিনিস, রিডাকশন হয়, দেয়ার বাই রিডিউসিং ইট, ঠিক আছে, বোঝা গেছে? দেয়ার বাই রিডিউস করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা এরা করতে পারে কেন ইজিলি? সেটা একটা ফ্যাক্টর, সেটা ফ্যাক্টরটা এবার ক্যাশ ইন হবে, ঠিক আছে, এটা হয়। এবার এর উপরে আমি আর একটা জিনিস লিখবো, যেন আমি পরে লিখতে বললাম। মেটালস লুজ ইলেকট্রন ইজিলি, লুজ ইলেকট্রনস ইজিলি ডিউ টু লো আয়োনাইজেশন এনার্জি। হ্যাঁ, দুটোই হয়, কোনো সমস্যা নেই, হয় এটা লেখে অনেক জায়গাতে LOO আছে, আমি দেখেছি। কিন্তু ভেপার বানান তোরা কী লিখেছি? VAPOUR। আমি দেখবি অনেক সময় তো VAPOR লিখ, আমার অভ্যাস হয়ে গেছে, কী করে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, হয়েছে ক্লিয়ার? এবার কেন মেটালস রিডিউসিং এজেন্ট গুড? আয়নাইজেশন এনার্জি কম,
ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়, তোমাকে ইলেকট্রন দিয়ে দেয়, তোমার ক্ষতি করে। গুড রিডিউসিং এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ইউনিটস অফ আয়নাইজেশন এনার্জি। ইউনিটস এনার্জি তো, ইউনিট তো একটা দিতে হবে। তো দেখো একটা মেটাল একটা অ্যাটম হলে একটা সাম অ্যামাউন্ট অফ আয়নাইজেশন এনার্জি হবে, আর একটা অ্যাটম হলে, দুটো হলে আর একটু বেশি হবে, তিনটে হলে আর একটু বেশি হবে। তাই জন্য একটা তোমাকে ডিফাইন করতে হবে কটা অ্যাটমের জন্য করছিস। ঠিক আছে, তাহলে দুটো ইউনিট আছে, একটা হলো ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটা একটা ইউনিট, মানে একটা অ্যাটমের জন্য কত ইলেকট্রন ভোল্ট, কি এনার্জির ইউনিট ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এনার্জির ইউনিট মাথা রাখবে। এটা বুঝতে অসুবিধা আছে কারো? কী করে হয়, কী করে হয়, কী করে হয় ইলেকট্রন ভোল্ট এনার্জির ইউনিট? জানিস না তো বলতে হবে না। এখনই কী করলাম, ওয়ার্ক বাই চার্জ ইজ ইকাল টু ভোল্ট, তাই তো? তাহলে ওয়ার্ক ইজ ইকাল টু ওয়াট, কিউ ভি। একটা ইলেকট্রনের চার্জ কত হয়, ই ভি, ওয়ার্ক ইজ এ ফর্ম অফ এনার্জি, ইভি। ঠিক আছে, এইভাবে আসে। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয়, আর একটা হলো কিলোজুল পার মোল, মানে এক মোলের জন্য যদি ক্যালকুলেশন করো তাহলে কিলোজুল পার মোল হবে ইউনিট। তো এই দুটো ইউনিট তোমাকে মাথায় রাখতে হবে। মুছে দেবো, দাঁড়াবো? প্রশ্ন বুঝতে পারছিস তো? দেখ বুদ্ধিটা ঠিক রাখিস কিন্তু, ওটাই তোর ভরসা। এরপরে করব আমরা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির আরেকটা নাম আছে ইলেকট্রন গেন এনথ্যালপি। পরবর্তীকালে ক্লাস 11-এ যখন আমরা পড়বো তখন আমি তোমাদের বুঝিয়ে দেবো, এটা খুবই কম লোকই বোঝায়। সেটা হলো অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেন এনথ্যালপির মধ্যে একটা ডিফারেন্স আছে ছোট্ট, বাট আপাতত তোমাদের এই দুটোকে তুমি সেম ধরে চললেই হবে। ঠিক আছে, সেই সময় আমি বুঝিয়ে দেবো এটা কী এক্স্যাক্টলি ডিফারেন্স। ক্যালকুলেশন এখন আছে, এখন তো দেয়নি ওগুলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট, ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশন ভেরি ইম্পর্ট্যান্ট এগেন। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি মানে কি? তুমি কি একটা ইলেকট্রন ওই অ্যাট্রাকশন থেকে বের করে আনতে হবে, এনার্জি দিতে হয়। ঠিক আছে তো? এবার ইলেকট্রন অ্যাফিনিটিটা আমি কী করে ইয়ে করবো? ইলেকট্রন অ্যাফিনিটি উল্টো, কি একটা বাইরে থেকে ইলেকট্রন নিয়ে ওই অ্যাটমটার ভেতরে ঢোকাতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে কি এনার্জি দিতে হবে নাকি অন্য কিছু করতে হবে? ভাবনা চিন্তা। হ্যাঁ, কে লুজ করবে? কেন লুজ হবে? আমি বলছি আমাকে ইলেকট্রনটা ওখানে ঢোকাতে কি কষ্ট করতে হবে নাকি না? কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, কেন কি ওর ভেতরে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস অলরেডি একটা অ্যাট্রাকশন দিচ্ছে, আমি বাইরে থেকে ইলেকট্রনটা নিয়ে পুট করে দেবো, তাহলে কি কোনো এনার্জি আমি পাবো? কেন পাবো? পাবো না, না হিট না, সিম্পল ইয়ে। তুমি 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 হাতটা রাখো বেঞ্চের উপরে, বেঞ্চের উপরে একটুখানি ডিস্টেন্স রাখো বেঞ্চের সাথে, মানে এদের এরকম এতটা ডিস্টেন্স রাখো, রাখলে তো এবার ধরে নাও বেঞ্চটা হঠাৎ করে তোমাকে অ্যাট্রাক্ট করছে, তাহলে হাতটা কী হবে? জোরে জোরে তো এনার্জি পেলে তো। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি ঢুকে যায় তাহলে এনার্জি পাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জোরে জোরে জোরে। ঠিক আছে, তাহলে দেখো energy released, amount of energy released when an isolated neutral gaseous atom, when an isolated neutral gaseous atom of an element, neutral gaseous atom, এটা তো মুখস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে, isolated neutral gaseous atom of an element accepts an extra electron, accepts an extra electron to form, accepts an extra electron to form an uni-negative gaseous ion.
ইউনি নেগেটিভ মানে সিঙ্গেল চার্জ হবে, একটা ইলেকট্রন নেবে, ইউনি নেগেটিভ গ্যাসিয়াস আয়ন। ঠিক আছে, আবার দেখো পুরো ব্যাপারটাই গ্যাসিয়াসে রাখতে হবে, নিউট্রাল রাখতে হবে, নিউট্রাল গ্যাসিয়াস আইসোলেটেড রাখতে হবে। ঠিক আছে, আর একটা ইলেকট্রন নেবে, তাই জন্য কী হবে, ইউনি নেগেটিভ গ্যাসিয়াস আয়ন। ঠিক আছে, আগেরটা একটা ছাড়ার পরে হচ্ছিল ইউনি পজিটিভ, এটা হচ্ছে ইউনি নেগেটিভ। ঠিক আছে, তাহলে বেসিক্যালি জিনিসটা কী হচ্ছে, ধরে নাও একটা নন মেটাল জেনারেলি ইলেকট্রন নেয়, তাই তো, নন মেটালরা ইলেকট্রন নেয়, ঠিক বলছি তো মেঘা? আচ্ছা, তাহলে নন মেটাল একটা ইলেকট্রন নিল, নিয়ে কি তৈরি করলো, এক্স মাইনাস, এনার্জি কী হবে, রিলিজ হবে। তাহলে প্লাস কি এনার্জি রিলিজ হবে, এটাকে কী বলবো আমি, ইলেকট্রন গেন এনথ্যালপি, ইজি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এনথ্যালপি যেটা না, এটা একটা এনার্জির একটা ফর্ম, এনথ্যালপি। ঠিক আছে, তো ইজি, ইএ লেখো তোমাদের সুবিধার জন্য, ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, ইএ হলো এনার্জি রিলিজড। ঠিক আছে, হয়ে গেছে? আচ্ছা, ধরে নাও আমি একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, করো। জুল, জি আবার কি, কি হবে অ্যান্সার? এখান থেকে যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে তখন এনার্জি বেরিয়েছে, এখান থেকে যখন ইলেকট্রন ছেড়ে দিতে হয় তখন এনার্জি আমাদের কী করতে হয়, তোমাকে কি করতে হবে, এনার্জি দিতে হবে না এনার্জি নিতে হবে, সেটা বলো তুমি। তোমাকে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, ইলেকট্রন মানে তুলে আনতে হবে একটা অ্যাটম থেকে, তোমাকে এনার্জি দিতে হবে নাকি এনার্জি অটোমেটিক তুমি পাবে, দিতে হবে। তো দিতে হলে তোমাকে কোন দিকে থাকা উচিত, বাঁদিকে না ডান দিকে? বাঁদিকে ইনপুট থাকে না ডান দিকে ইনপুট থাকে সুস্মিতা? লেফটে, তাহলে এদিকে দিতে হবে, কিন্তু এখানে রয়েছে, তার মানে এ পাশের জিনিস ও পাশে চলে গেলে কি হয়, বাস -5। ঠিক আছে, এবার ফ্যাক্টরস কি কি আছে, ওই তুই ওদিকে দেখাচ্ছিস কেন, আমি তো ছুঁড়ে ফেলে বলে দিলাম আমি। হ্যাঁ, আমি ওটা খুলবো, খুলে ওখানে তোকে টানিয়ে দেবো, সেই তো ভাবছি হাতে হাতে থাকা সত্ত্বেও তোর মতো বোকা লোক ওদিকে তাকাচ্ছে কেন, ও বুদ্ধিমান লোক স্যার। আচ্ছা, ফ্যাক্টরস কী কী আছে, একটা হলো অ্যাটমিক সাইজ, এবার আর শেলস লিখলাম না, অ্যাটমিক সাইজ লিখে দিলাম ডাইরেক্ট। আর একটা হলো নিউক্লিয়ার চার্জ। তাহলে অ্যাক্রস পিরিয়ড কী হবে, বলো, অ্যাটমিক সাইজ কী হয় অ্যাক্রস পিরিয়ড, অ্যাটমিক সাইজ কী হয়, ইনক্রিজ ডিক্রিজ, আর নিউক্লিয়ার চার্জ, কারো কোনো ডাউট আছে এটাতে? প্রোটন সংখ্যা বাড়লে নিউক্লিয়ার চার্জ বাড়ে, অ্যাটমিক সাইজ কমতে থাকে, ঠিক আছে, ইট ডিক্রিজেস। নেক্সট হোয়াট হ্যাপেন্স, বোথ দিস এফেক্ট, অ্যাটমিক সাইজ কমা আর নিউক্লিয়ার চার্জ বাড়া, বোথ দিস এফেক্ট হেল্পস ইন অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য লাস্ট ইলেকট্রন। ঠিক আছে, বোথ দিস, দেখো, বোথ দিস এফেক্ট increases attraction between nucleus and valence electron। ঠিক আছে, তাহলে যত বেশি অ্যাট্রাকশন তত জোরে আওয়াজ, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি উইল ইনক্রিজ অ্যাক্রস দ্য পিরিয়ড। হয়ে গেল, কতগুলো চেয়ার এখানে, এদিকে একটা এদিকে একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ কী হবে,
অ্যাটমিক সাইজ বাড়বে, নিউক্লিয়ার চার্জ increase in atomic size is much more dominant, তাই তো? increase in atomic size is much more dominant, so attraction between প্রসূন ক্লিয়ার হচ্ছে তো? কি রে তুই উত্তর না দিলে আমার ভালো লাগে না। হ্যাঁ, অ্যাট্রাকশন কী হবে তাহলে? কমবে। তা অ্যাট্রাকশন যদি কমে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? হ্যাঁ, কমবে। হ্যাঁ, হালকা করে লাগবে, ঠিক আছে, আওয়াজ হবে না খুব একটা বেশি, ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, তাহলে ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি কমছে। এটা বেসিক্যালি যা আয়নাইজেশনে হয়েছে একই। অ্যাকচুয়ালি যে কটা প্রপার্টি আছে শুধুমাত্র অ্যাটমিক সাইজে যেটা হবে, বাকি সব অপোজিট, ঠিক আছে? বাট মুখস্থ না করে বুঝে করাটা বেটার, ঠিক আছে, যেটা আমি মনে করি আর কি। হ্যাঁ, এনথালপি ইজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? এই মোমেন্টে এনার্জি ইউনিটও সেম, বাট ইটস জাস্ট এ পার্ট অফ এনার্জি। আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছিল গ্রুপ 17-এ যদি যাও, গ্রুপ 17 FCl-BrI, তাই না? গ্রুপ 17 যত নিচের দিকে যাবে অ্যাটমিক সাইজ বাড়বে, অ্যাট্রাকশান কমবে। অ্যাট্রাকশান কমলে ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? কমবে না বাড়বে? কেন কমবে তুমি বলো? বলো এখন। না বুঝে তো বলে কোনো লাভ নেই, তাই জন্য তোমাকে বুঝতে হবে। তুমি না বুঝতে পারলে তোমার মুখ দেখে আমি বুঝতে পারবো আমি তোমাকে এরকম কোশ্চেন করবো। বলো কেন কমবে? কেন? যত নিচের দিকে যাচ্ছে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে নিউক্লিয়াসের সাথে লাস্ট ইলেকট্রনের অ্যাট্রাকশান কমে যাচ্ছে। তাহলে নতুন যখন ইলেকট্রনটা নিয়ে আসছে ওর প্রতি কোনো অ্যাট্রাকশান নেই। অ্যাট্রাকশান যদি না থাকে ধপ করে গিয়ে লাগবে না, না লাগলে এনার্জি বেশি পাবে না। তাহলে যত নিচের দিকে যাবে তত ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। তাহলে নর্মালি কী হওয়া উচিত ছিল? ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার এরকম হওয়া উচিত ছিল তোমার, এটা হওয়া উচিত ছিল, বাট এটা হয় না, ঠিক আছে? এটা হয় না। কি হয়? এটা হয়। ঠিক আছে, রিজনটা লেখো। fluorine has very small size, ঠিক আছে? when an extra electron is taken up by its atom, it experiences, কে এক্সপিরিয়েন্স করে? ইলেকট্রনটা। it experiences inter-electronic repulsion, it experiences inter-electronic repulsion। মানে কি? দেখো, যদি বড় অ্যাটম হয়, অনেক বড় প্রোটন আছে, তারা অ্যাট্রাক্ট করছে, ঢুকে যাবে টুক করে। কিন্তু যদি ছোট অ্যাটম হয়, অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন বেশি হওয়া উচিত, হচ্ছেও, কিন্তু ছোট অ্যাটমের অলরেডি ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে? ফ্লুরিনের ক্ষেত্রে 7টা অলরেডি আছে, আর রেডিয়াসটা খুব ছোট, কারণ কি সেকেন্ড অরবিট, রেডিয়াস 7টা ইলেকট্রন। এবার কি হচ্ছে? আর একটা ইলেকট্রন এসে যখন ঢুকতে যাচ্ছে তখন এই ইলেকট্রনগুলো ওকে রিপেল করছে। এবার এর ক্ষেত্রে দেখা যায় এতটাই রিপালশন হয় যে ক্লোরিনে তার থেকে ইজিলি ঢুকিয়ে দেওয়া যায়। তো সেই জন্য ইলেকট্রন অ্যাফিনিটির কেসে দেখা গেছে যে ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এবং তাই জন্য
তোমার এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ এক্সেপশন টু দ্য রুল, যে এরকম চলছে এটা চলে না, ঠিক আছে, বাট এক্সেপশন ডাজেন্ট বিকাম অ্যান এক্সেপশন হোয়েন ইউ নো দ্য রিজন, ঠিক আছে, যখন রিজন জানছো তখন আর এক্সেপশন কেটে, তো কারণ আছে ভাই, তো কারণটা এইটা, কেন কি আরেকটা এক্সট্রা ইলেকট্রন যখন ঢুকছে ইট ফেসেস রিপালশন, বুঝতে পারছিস তো সুবর্ণ, রিপালশন ফেস করছে, তো রিপালশন যদি ফেস করে তাহলে তোমাকে অনেক সময় এরকমও হতে পারে এত রিপালশন ফেস করে তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হয়, এটার ক্ষেত্রে না, বাট কিছু কিছু কেসে আছে, ঠিক আছে। ধরো অক্সিজেন অ্যাটম আমি বলছি তোমাকে, অক্সিজেন অ্যাটমে তোমার দুটো ইলেকট্রন লাগে, অক্সিজেন অ্যাটম কী হয় 2,6, দুটো ইলেকট্রন লাগে, ফার্স্ট ইলেকট্রনটা তুমি ঢুকিয়ে দেবে, চট করে অ্যাট্রাক্ট করবে ঢুকিয়ে দেবে, সেকেন্ড ইলেকট্রন ঢোকানো যায় না, তোমাকে আলাদা করে এনার্জি দিতে হয়, ঠিক আছে। ইলেকট্রন অ্যাফিনিটি যেটা তোমার নর্মালি ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, নেগেটিভ ভ্যালু হয়, কেন বেরিয়ে যায়, তো যেটা বেরিয়ে যায় সিস্টেম থেকে সেটাকে নেগেটিভ ভ্যালু ধরা হয়, ওই সময় পজিটিভ হয়ে যায়, মানে তোকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, আদারওয়াইজ ঢোকাতে পারবি না সেকেন্ড ইলেকট্রন অক্সিজেন, ঠিক আছে, হয়ে গেছে। তো এটা ইম্পর্ট্যান্ট, এই পার্টটা না লেখা থাকলে লিখে নাও। বুঝে দিই, তো ওটাকে আমরা তো সব গ্যাস স্টেটে নিয়ে গিয়ে তারপরেই কথা বলবো, তার আগে তো কোনো কথা নেই আমাদের। আচ্ছা, এবার আমরা করব ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। ছিল কি, হ্যাঁ 9-এ বোধহয় তোমাদের ছিল, হ্যাঁ তো সিবিএসসি 9-এ ছিল ইলেকট্রোনেগেটিভ, সিবিএসসি তো পিরিয়ড টেবিল ছিলই না। আচ্ছা, তাহলে আবারও ডেফিনেশনটা তো লিখতে হবে, লেখ দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট, টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট এ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন to itself when combined in a compound, to itself when combined in a compound is called electronegativity. Shared pair of electrons to itself when combined in a compound, tendency of an atom to attract shared pair of electrons, বলছি না আমি আবার, tendency of an atom to attract a shared pair of electrons to itself when combined in a compound, tendency of an atom to attract a shared pair of electron to itself when combined in an compound. আরে আমার মুখস্থ হয়ে যাচ্ছে বলতে বলতে। তাহলে দেখ, এই ধর হাইড্রোজেন আর এই ধর ক্লোরিন, ঠিক আছে, এদের মধ্যে ধর হাইড্রোজেনের একদম প্রথম থেকে করছি, হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, তো ফাইনাল অরবিটেও একটা ইলেকট্রন থাকে, তো এই আমরা এইভাবে দেখাতে পারি, এটাকে বলে লুইস ডট ডায়াগ্রাম, ঠিক আছে, একটা ইলেকট্রন দিয়ে টপ করে একটা ডট দিয়ে দেখাতে পারি। আচ্ছা, ক্লোরিনের কটা ইলেকট্রন টোটাল 17, আর তাহলে লাস্টেরটাতে কী হবে 287, কারেক্ট। তাহলে ক্লোরিনটা আমরা এইভাবে দেখাই তো নাকি না, লাস্টেরটা শুধু দেখালেই হবে, এটাকে বলে লুইস ডট, ঠিক আছে। এইবার এরও দরকার একটা, তাই জন্য এরা কী করে, এই দুটো মিলে একটা বন্ড করে, এর দুটো পেয়ে গেল ডুপ্লেট, এর আর একটা পেয়ে গেল অক্টেট, ঠিক আছে। এই যে এটা কি, এটা একটা বন্ড, যেটা একটা বন্ড মানে মনে রাখবে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, 1 বন্ড ইজ ইকুয়াল টু 2 ইলেকট্রন, আর যে ইলেকট্রনটা বন্ডিংয়ে থাকে, যে ইলেকট্রন দুটো, এটা কি এটা পেয়ার হয়ে গেল না, দুটো মানে একটা পেয়ার হয়ে গেল, এটাকে বলা হয় শেয়ার্ড পেয়ার, শেয়ার্ড পেয়ার। কেন কি, এই পেয়ারটাকে দুজনই শেয়ার করছে, বোঝা গেছে, এটাকে বলা হয় শেয়ার্ড পেয়ার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবে, পরে কিন্তু এগুলো কোথাও পাবেও না চট করে। অথবা এটার আর একটা নাম আছে বন্ড পেয়ার, ঠিক আছে, বন্ড পেয়ার। এখানে ইলেকট্রন, হ্যাঁ 5টা বন্ডে 10টা ইলেকট্রন হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বন্ড পেয়ার হলো। আচ্ছা, এর মধ্যে দেখো কিছু ইলেকট্রন আছে যারা বন্ডিং করছে না,
এগুলো তো পেয়ার, হ্যাঁ এগুলোকে বলা হয় লোন পেয়ার, এরা একা আছে লোন পেয়ার। তাহলে এই HCl মলিকিউলে কটা লোন পেয়ার আছে? 3টে পেয়ার, তো 3টে লোন পেয়ার আছে, ঠিক আছে। লোন কেন থাকে? আর থাকে এখন কি করা যাবে থাকলে, মানে থাকে, এটা তো বন্ডিং করছে না বাবু, এটা কি বন্ড করছে? দরকার আছে কি, কেন করবে? প্রথম কথা হচ্ছে কেন করবে, যদি দরকার থাকে তবেই তো করবে, আদারওয়াইজ তো করবে না। এখানে তো এটা হলে এর অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে, 2 2 4 2 6 7 8টা, আর এখানে দরকার ডুপ্লেট, 1 2 তোষা, ঠিক আছে তো? এই মেঘা শুনছিস তো? আচ্ছা, তাহলে কি হলো? লোন পেয়ার জেনে গেলাম, বন্ড পেয়ার জেনে গেলাম। এবার আমরা যে পেয়ারটার কথা বলছি ওটা কোন পেয়ার? বন্ড পেয়ার অথবা শেয়ার্ড পেয়ার, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রন এরকম ডট ডট কিছু থাকে না, এটা একটা ক্লাউড অফ নেগেটিভ চার্জ। ইলেকট্রন ইজ এটা মুছে দিলাম, হ্যাঁ, ক্লাউড অফ নেগেটিভ চার্জ। তো এখানে ধরো না একটা এরকম ক্লাউড অফ নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এইবার কি হয়, এবার দেখবো আমি ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি কী জিনিস? টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ, ঠিক আছে। তো কারা বেশি অ্যাট্রাক্ট করে ইলেকট্রন, মেটালস না নন মেটালস? নন মেটালস, সেটা আমরা দেখবো কারণ কি। কারণ তুমি এমনিও বুঝতে পারছো, অ্যাক্রস দ্য পিরিয়ড যখন তুমি যাবে তখন নিউক্লিয়ার চার্জ কমে কি করে আর প্রোটন বাড়ছে, নিউক্লিয়ার চার্জ তো বাড়বে, প্রোটন বাড়লে নিউক্লিয়ার চার্জ বাড়বে, পজিটিভ চার্জ বাড়বে, আরও ইলেকট্রনকেও অ্যাট্রাক্ট করতে থাকবে। তাহলে যত ওদিকে যাচ্ছ ইলেকট্রন অ্যাট্রাক্ট করার ক্ষমতা বাড়ছে। তো ইলেকট্রন অ্যাট্রাক্ট করার যদি ক্ষমতা বাড়ে তাহলে কি হবে, সেই ইলেকট্রন ক্লাউডটাকে এই দিকে টেনে নেবে। তাহলে এটা এরকম থাকবে না, এটা কীরকম হবে, এরকম হবে। ঠিক আছে, এই যে এটা কি হলো, এটা একটা পার্শিয়ালি চার্জটা ওইদিকে চলে গেল, তাই না? একটা চার্জ সেপারেশন হলো, ঠিক আছে। তো এটা কেন হলো? ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। এই যে টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট দি শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, এটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলবো। যদি দুটো হাইড্রোজেন হতো তাহলে কি হতো দেখি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন, একটা বন্ড হতো এরকম, তাই তো? তাহলে এখানে কি দুজন ইলেকট্রন সেম না আলাদা? সেম 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 অ্যাটম তো, তাহলে এখানে হতো এরকম, কোনো ডিফারেন্স নেই। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা আগে অ্যাক্রস দ্য গ্রুপ ওইসব করে নিই, অ্যাক্রস দ্য পিরিয়ড, ডাউন দ্য গ্রুপ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং। তাহলে ফ্যাক্টরস কী কী অ্যাফেক্ট করবে? হ্যাঁ, নিউক্লিয়ার চার্জ, আর ওদিকে ব্যাস নিউক্লিয়ার চার্জ, অ্যাটমিক সাইজ, না? ঠিক আছে, আচ্ছা এটা ইয়ে করে লেখো, অ্যাক্রস দ্য পিরিয়ড। অ্যাক্রস দ্য পিরিয়ড কী হবে? কী হবে? নিউক্লিয়ার চার্জ কী হয় অ্যাক্রস দ্য পিরিয়ড? নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস, অ্যাটমিক সাইজ অ্যাট্রাকশন, আমি আর বেশি লিখছি না কেন, একটা অ্যাকচুয়ালি হবে অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, এটা হবে, ঠিক আছে তো? বাড়ে, তাহলে এগুলো যদি বাড়লো, অ্যাট্রাকশন যদি বাড়লো, তাহলে কী হবে? তো কী বলছে এটাকে, ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? ইলেকট্রোনেগেটিভ মানে টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট, টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট, অ্যাট্রাকশন বাড়ছে তো ইলেকট্রোনেগেটিভ বাড়বে, হয়ে গেল। ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ কী হবে বলো? নিউক্লিয়ার চার্জ বাড়বে, সাইজ বাড়বে, কিন্তু অ্যাট্রাকশন কমবে। কেন কি? সাইজ বাড়লে তো অ্যাট্রাকশন কমে, তাই না? প্রশ্ন বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, না বুঝতে পারলে বল, কিন্তু বুঝেছিস? ইলেকট্রোনেগেটিভিটি তাহলে কী হবে বল? অ্যাট্রাকশন কমেছে, ইলেকট্রোনেগেটিভিটি কী হবে?
পরে কল করছি, আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ইলেকট্রনিটি কমছে, হয়ে গেল। আচ্ছা, অ্যাক্রস দ্য পিরিয়ড ডাউন দ্য গ্রুপ ইলেকট্রনিটি কমছে। ওকে, নেক্সট। এই দুটো তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে যত নিচের দিকে যাবি ইলেকট্রনিটি কমবে, যত ওই দিকে যাবি ইলেকট্রনিটি বাড়বে, হয়ে গেল। আচ্ছা, এবার ইলেকট্রোনেগেটিভিটির থেকেও সব থেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে, আচ্ছা একটা জিনিস মনে রাখিস, ইলেকট্রন অ্যাফিনিটিতে একটা এক্সেপশন ছিল, ইলেকট্রোনেগেটিভিটিতে কোনো এক্সেপশন নেই। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ কিন্তু ক্লোরিনের থেকে বেশি, কারণ ওটা ছিল এনার্জি, ওটা ক্যালকুলেট করা গেছে। এখানে তো এসব কিছু করে, এখানে তো টেন্ডেন্সি, বোঝা গেছে? তো ওটা লিখে রাখ যে ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ ওটা লিখে রাখ, ক্লোরিনের থেকে বেশি, ওই অর্ডারটা লিখে রাখ। ঠিক আছে, এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর বেস করে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের ইন্ট্রোডাকশন আজকে করে ফেলবো। ঠিক আছে, ইলেকট্রনিক ডিফারেন্সের উপর বেস করে। সো নর্মালি ইলেকট্রোনেগেটিভিটিটা অনেকগুলো স্কেল আছে মেজার করার। ঠিক আছে, এর তো কোনো ইউনিট নেই, নো ইউনিট। হ্যাঁ লিখে রাখো, নো ইউনিট, ইট হ্যাজ নো ইউনিট, কোনো ইউনিট হয় না, এটা জাস্ট টেন্ডেন্সি, ক্যালকুলেট হয় না। একটা স্কেল আছে, ওই স্কেলের মেজারমেন্ট হয়। তো অনেকগুলো স্কেল আছে, তার মধ্যে মোস্টলি ইউজ স্কেল এখনও পর্যন্ত সেটা হলো পলিং স্কেল। আচ্ছা, কোন এলিমেন্টের সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হবে? ফ্লুরিন, লিখে রাখো এটা, ফ্লুরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, আর কোন এলিমেন্টের সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হবে? হ্যাঁ এ কি, এটা তো করালাম কিছুক্ষণ আগে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পলিং স্কেলে আমাদের মেজার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, ধরো তোমাকে দুটো এলিমেন্ট দিয়েছি এ অ্যান্ড বি। ঠিক আছে, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মানে ধরো এর ইলেকট্রনিটি 2, এর 3, এরকম হতে পারে না। এদের ইলেকট্রনিটি ডিফারেন্স যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে কি সেম হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এমন দুটো অ্যাটম হলো যে অ্যাটম দুটোর অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিফারেন্স সেম, মানে ইলেকট্রোনেগেটিভিটি সেম। ঠিক আছে, যাই হোক আসছি, দুটো 3-4টে কেস হতে পারে। একটা হতে পারে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মোর দ্যান 1.7, পলিং স্কেলের কথা বলছি আমি, সব পলিং স্কেল। ঠিক আছে, আর একটা হতে পারে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স লেস দ্যান 1.7 বাট মোর দ্যান 0। ঠিক আছে, বন্ড বেসিক্যালি কত রকমের হয়? 2 রকমের কেমিক্যাল বন্ড। কী রকম হয়? একটা হয় হলো আয়নিক বন্ড, আর একটা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড আবার 2 রকমের হয়, একটা হয় পোলার কোভ্যালেন্ট, আর একটা হয় নন পোলার কোভ্যালেন্ট। এই কথাগুলোর মানে কি সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব বেশি হয়, দ্যাট ইজ মোর দ্যান 1.7, ঠিক আছে, দেন দ্য কম্পাউন্ড বিটুইন এ অ্যান্ড বি উইল বি আয়নিক। বুঝতে পারছো কেন বেশি? কারণ একটা মেটাল আর একটা নন মেটাল, তাহলে আয়নিকই হবে না, তাই জন্য বেশি। যদি অ্যাকচুয়ালি দুটোই নন মেটাল হয় তাহলে খুব একটা বেশি হবে না। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি লেস দ্যান 1.7 হবে। একটা 0 হতে পারে অথবা 0 থেকে বেশি হতে পারে। যদি 0 আর 1.7-এর মধ্যে লাই করে, তার মানে কি ডিফারেন্স আছে, চার্জ সেপারেশন হচ্ছে, তার মানে পোলারিটি তৈরি হচ্ছে, একদিকে বেশি একদিকে কম, তাহলেই তো হবে পোলারিটি, তাই না? তাহলে সেখানে কি হবে? এটা যদি হয় তাহলে হবে পোলার কোভ্যালেন্ট, আর যদি 0 হয় নন পোলার।
নন পোলার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, নন পোলার কোভ্যালেন্ট বন্ড। মুছে দেবো, হয়ে গেছে। আচ্ছা, আরও কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার অ্যাক্রস দ্য পিরিয়ড কি হবে? হ্যাঁ, অ্যাক্রস দ্য পিরিয়ড ডিক্রিজেস। যত এরকম দিকে যাবে ইট ডিক্রিজেস। বাহ, ভালো বন্ধ তো, স্যানিটাইজার না? হ্যাঁ, কি এটা? কেউ তো একটা দিয়েছে। আরে নেবো না, নেবো না, তুই বল না, আমি দিয়েছি। আমাদের গন্ধটা ভালো লাগছে তাই জন্য। ওই তো রনিস, ঠিক আছে। আচ্ছা, মেটালিক ক্যারেক্টার যত নিচের দিকে যাবে কি হবে? বাড়বে। কেন? আয়নাইজেশন পোটেনশিয়াল কমে যায়। আয়নাইজেশন পোটেনশিয়াল মানে ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়। ইজিলি ইলেকট্রন ছাড়া মানে গুড মেটাল। তাহলে বেস্ট মেটাল কে? সিজিয়াম। বেস্ট মেটাল। বেস্ট নন মেটাল ফ্লুরিন। ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা, মেটালিক ক্যারেক্টার যত নিচের দিকে চলে যাবে তত কী হবে? ইনক্রিজ হবে। ঠিক আছে, ডেফিনেটলি নন মেটালিকটা উল্টো হবে, আলাদা করে লেখার কোনো দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো অক্সাইডস। আমরা দেখি এদিকে প্রথমে লিথিয়াম। লিথিয়ামের পরে কি আছে? লিথিয়াম অক্সাইড, লিথিয়াম Li2O। লিথিয়ামের পরে কি আছে বলো? বেরিলিয়াম BeO, তারপরে B2O3, তারপরে CO2, তারপরে নাইট্রোজেন। বল না নাইট্রোজেন, তো এত কি হচ্ছে? তারপরে অক্সিজেন। আর কি অক্সাইড ফর্ম করবে? ঠিক আছে, তারপরে বল। হ্যাঁ, ফ্লুরিন। ফ্লুরিন একটাই করে, ঠিক আছে। ওকে, যত তুমি এদিকে যাবে, যত এদিকে যাবে এই অক্সাইডগুলো অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক নেচার বেড়ে যায়। নেচার বেড়ে যায় কেন বাড়ে? কারণ অ্যাসিড মানে কি? এবার আসছি, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে হলো ইলেকট্রন অ্যাকসেপ্টার। অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার, মনে রাখবে এটা। অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার। তা নন মেটাল যারা, তারা তো ইলেকট্রন নেয়, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার বেড়ে গেল। আচ্ছা, এটা কি গেল? অক্সাইডস, তাই তো। এদিকের অক্সাইডে কি হবে দেখি তো? Li2O তলায় Na2O, তার তলায় K2O, তার তলায় Rb2O। ঠিক আছে, আরও আছে Rb2O, তারপরে CS2O। এদিকে কি হচ্ছে? মেটালিক ক্যারেক্টার বাড়ছে তো এমনি, অ্যাকচুয়ালি মেটালিক ক্যারেক্টার, তাই জন্য এদিকে কী হবে? বেসিক ক্যারেক্টার বেড়ে যায়। বেসিক ক্যারেক্টার বেড়ে যায়। বেসিক মানে কি? ইলেকট্রন ডোনার। ঠিক আছে, বেস মানে ইলেকট্রন ডোনার, এগুলো একদম ক্লিয়ার রাখবে। হ্যাঁ, অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার, বেস মানে ইলেকট্রন ডোনার। ওটা উপরটা মুছছি। অক্সাইডস হয়ে গেল না? হাইড্রোক্সাইডস। হাইড্রোক্সাইড যত পিরিয়ডের দিকে যাবে হাইড্রোক্সাইড কী হবে দেখি একটা একটা করে। লিথিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, তারপরে বোরন হাইড্রোক্সাইড। এটা বেসিক্যালি H3BO3, BOH3ও লেখা যায়। কার্বনের হাইড্রোক্সাইড H2CO3। বুঝিয়ে দিচ্ছি কেন এগুলোকে হাইড্রোক্সাইড বলছি। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো HNO3। ঠিক আছে, এটা হলো, এটা অ্যাকচুয়ালি HOF একটাই দেয়। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে এগুলো হাইড্রোক্সাইড কী করে হলো, তাই না? কোশ্চেন আসা উচিত তো। এগুলো সব হাইড্রোক্সাইড, চিন্তা করার কিছু নেই। এটা স্ট্রাকচার হলো এরকম BOH OH OH, বাট ইটস অ্যান অ্যাসিড। ঠিক আছে, এটা C H2CO3 HNO3 N, কটা অক্সিজেন বাকি? দুটো। এটা F
ঠিক আছে, সব কটা দেখো হাইড্রক্সাইড গ্রুপ আছে, কিন্তু ওরা অ্যাসিড। ঠিক আছে, ওরা কি করে, ওরা এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দেয়। যদি এটা ওইভাবে হাইড্রোজেন ছাড়ে না, ফোরিক অ্যাসিডটা আলাদা ব্যাপার আছে। এটা এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দেয়, এটা কোথায় করে, এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দেয়, তাই জন্য H+ দেয় জলে, এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দেয়। সব হাইড্রক্সাইড অ্যাকচুয়ালি। হাইড্রক্সাইডের তাহলে কী দেখতে পাচ্ছি, অ্যাসিডিক ক্যারেক্টার ওদিকে গেলে কী হচ্ছে প্রজ্ঞান, বাড়ছে। একই কারণ, ইলেকট্রন অ্যাকসেপ্টার মেন যে মেটালটা। ঠিক আছে, আর নিচে গেলে কী হবে, বেসিক ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে, এটা করে নাও, নিচে গেলে বেসিক ক্যারেক্টার বাড়বে। LiOH, তোমার NaOH, KOH। ঠিক আছে, করে নাও, তো এই গেল তোমাদের পিরিয়ডিক টেবিল। শেষ, অনেক বেশি হয়েছে যেটুকু দরকার তার থেকে, বাট ঠিক আছে, দিস ইজ এনাফ।